অ্যান্টিসাইকোটিক পড়াবো। গত ক্লাসের পড়াটা পড়েছিলে সেডেটিভ হিপনোটিক্স? কেউ একটু রেসপন্স করো, কথা কি শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ পড়বো। প্রথমে আমরা দেখি যে হোয়াট ইজ সাইকোসিস। আচ্ছা তার আগে একটু গত ক্লাসের পড়াটা ধরি। আচ্ছা কে বলবে, তোমরা প্রেজেন্টটা তো কম কেন? শুধু আমি দেখতে পাচ্ছি 25, 42 আর 11, এই তিনজনকে দেখতে পাচ্ছি কেন? আর 56, রোল 56 বলো তো। একজন পেশেন্ট তোমার কাছে আসলো স্লিপিং ডিস্টারবেন্স নিয়ে, যে তার ঘুম আসতে দেরি হয়, যখন বিছানায় শোয় অনেকক্ষণ গড়াগড়ি করে তারপর ঘুম আসে, কিন্তু একবার ঘুমালে তারপর আর ঘুম ভাঙে না, তখন সাউন্ড স্লিপ হয়। তুমি এই ক্ষেত্রে ওই পেশেন্টকে কি ধরনের সিডেটিভস দিবে? যদি আমরা ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করি, তাহলে তোমার কি মনে হয় যে ওই পেশেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? রোল 56। জি ম্যাডাম। আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। তাহলে একজন পেশেন্টের ঘুম আসতে দেরি হয়, কিন্তু একবার ঘুমালে তার সাউন্ড স্লিপ হয়, মাঝখানে আর বারবার ঘুম ভাঙে না। তাহলে এই ক্ষেত্রে তুমি ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী তাকে কোন ধরনের সিডেটিভ হিপনোটিক্সটা দিবে, প্রেসক্রাইব করবে? তুমি তাকে শর্ট অ্যাক্টিং, যেটা মানে ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, সেটা দিয়ে শুরু করতে পারো, কারণ তার অনসেট অফ স্লিপে সমস্যা। আর যে পেশেন্টের ক্ষেত্রে ধরো সারা রাত ঘুম আসে না বা সাউন্ড স্লিপ হয় না, সেসব পেশেন্টের ক্ষেত্রে তুমি ডিউরেশন অফ অ্যাকশন যেগুলি লং বা ইন্টারমিডিয়েট, সেই ধরনের সিডেটিভ হিপনোটিক্স ব্যবহার করতে পারো। আর যাদের আইটেম দেওয়া নাই, সিএনএস এর আইটেম গুলি দিয়ে দেবে। নাও আজকে ক্লাসে আসি আমরা। হোয়াট ইজ সাইকোসিস? এটা ডেফিনেশনটা লাগবে না জানার জন্য। দি টার্ম সাইকোসিস denotes a variety of mental disorders, the presence of delusion, various types of hallucination, and grossly disorganized thinking in a clear sensorium. Delusion মানে জানো তোমরা? হোয়াট ইজ delusion? এটা মানে হলো ফলস বিলিফ, মানে পেশেন্ট বিলিভ করে যে এমন কিছু হবে। ধরো কোনো ফ্যামিলিতে কারো হলো, ইয়ং অ্যাডাল্টস এর, ও বিলিভ করে যে ওকে কেউ মেরে ফেলতে চাচ্ছে বা ওর ক্ষতি করতে চাচ্ছে, মানে ফলস বিলিভ, মিথ্যা বিশ্বাস ওর মনে হয়। মানে ওর যে মনে হয় ও এই ব্যাপারে কনফিডেন্ট থাকে, কিন্তু মানে এটা একটা ফলস বিলিভ, এটাকে বলে ডেলুশন। আর হ্যালুসিনেশন তো তোমরা জানোই, মেইনলি স্কিজোফ্রেনিয়াতে যেটা হয় অডিটরি হ্যালুসিনেশন। ওরা শুনতে পায় যে কেউ তাকে কোনো কমান্ড করছে, কোনো কাজ করতে বলছে বা কোনো কাজ করতে নিষেধ করছে। সাইকোসিসের মধ্যে স্কিজোফ্রেনিয়াটা সবচেয়ে কমনলি হয়। স্কিজোফ্রেনিয়াতে সাধারণত 3 ধরনের সিম্পটম থাকে। এগুলিকে ভাগ করা হয়েছে পজিটিভ সিম্পটম, নেগেটিভ সিম্পটমস এন্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। কগনিটিভ ইম্পেয়ারমেন্টস এই 3 ভাগে ভাগ করা হয়। এখানেও স্কিজোফ্রেনিয়াতেও মার্কড থিংকিং ডিস্টারবেন্স থাকে, যে পেশেন্ট কিছু দেখে বা ভাবে যেটা রিয়েলি এক্সিস্ট করে না। Schizophrenia is characterized by a clear sensorium but a marked thinking disturbance, which includes positive symptoms. Positive symptoms এর মধ্যে আমরা সাধারণত hallucination, delusion এগুলিকে পজিটিভ সিম্পটমের মধ্যে রাখি। নেগেটিভ সিম্পটম মানে ইমোশনাল ব্লান্টিং, হঠাৎ করে খুব ইমোশনাল ব্লাস্ট হবে। সোশ্যাল উইথড্রয়িং, মানে সবার সাথে মিশতে পারবে না, দূরে দূরে থাকবে। ল্যাক অফ মোটিভেশন,
কোনো কাজ করতে উৎসাহ পাবে না, কোনো কাজ শুরু করতে বা রেগুলার অ্যাক্টিভিটিতে কোনো মোটিভেশন পাবে না, উৎসাহ পাবে না। কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে কগনিটিভ মানে আমরা কি বুঝি? ইনএবিলিটি টু লার্নিং, অথবা মানে তার নলেজে লার্নিং এ একটা ইম্পেয়ারমেন্ট হবে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। তাহলে এই সিমটম গুলি কেন মনে রাখতে হবে? কারণ আমরা যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশন পড়বো, দেখবো যে কিছু কিছু ড্রাগ পজিটিভ সিমটমটাকে রিমুভ করবে, কিছু ড্রাগ নেগেটিভ সিমটমের উপর ভালো কাজ করবে। তাহলে আমাদের সিলেক্ট করতে হবে কোন ড্রাগ যেটা মানে তিনটা সিমটমকেই মোটামুটি ভাবে রিমুভ করবে, যে পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে, এরকম একটা ড্রাগ চুজ করতে হবে আমাদের। তোমরা নিজেরাও কিন্তু ডায়াগনোস করতে পারো। ধরো তোমাদের আত্মীয় বা বাসায় কেউ যদি হঠাৎ করে মানে এমন কিছু বললো যেটা আসলে হচ্ছে না, মানে তার বিশ্বাস যে এরকম হবে, বা সে বলছে সে শুনতে পায় কোনো কমান্ড, বা কোনো ধরো ইয়ং অ্যাডাল্ট দেখলে যে মানে সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যাচ্ছে, কোনো কিছুতেই উৎসাহ পাচ্ছে না, তখন তোমাদের উচিত তার সাথে কনসাল্ট করে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা। সিজোফ্রেনিয়ার তিনটা হাইপোথিসিস আছে। আমরা যখন ডিপ্রেশন পড়েছি তখনও কিন্তু দেখেছি যে হাইপোথিসিস মানে প্রুভড না, এখনো প্রুভড না, স্টিল ইট ইজ এ হাইপোথিসিস। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও এরকম তিনটা হাইপোথিসিস আছে: ডোপামিন হাইপোথিসিস, সেরোটোনিন হাইপোথিসিস এন্ড গ্লুটামেট হাইপোথিসিস। গ্লুটামেটটা কি ধরনের নিউরোট্রান্সমিটার বলো তো? সিএনএস এর নিউরোট্রান্সমিটার সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, এক্সাইটেটরি, ইনহিবিটরি। গ্লুটামেটটা কোন গ্রুপে পড়বে? ম্যাম এক্সাইটেটরি। হ্যাঁ, glutamate is the main excitatory neurotransmitter in the CNS. এখন আসি আমরা ডোপামিন হাইপোথিসিসটা কি বলে। হাইপোথিসিসটা কিভাবে হয়েছে? দেখা যায় যে যেসব ড্রাগ দ্যাট ইনক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি such as levodopa, levodopa কি করে? ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়ায়, অ্যামফিটামিনও বাড়ায়, মোনোঅ্যামাইনসের কনসেন্ট্রেশন। ব্রোমোক্রিপ্টিন এটা হলো ডোপামিন অ্যাগনিস্ট। অ্যাপোমরফিন ইটস অলসো এ ডোপামিন অ্যাগনিস্ট। এইসব ড্রাগ কোনো পেশেন্টে ইউজ করলে দেখা যায় যে দে আইদার অ্যাগ্রাভেট সিজোফ্রেনিয়া অর প্রডিউস সাইকোসিস। মানে কোনো পেশেন্টে সিজোফ্রেনিয়া থাকলে সেটাকে অ্যাগ্রাভেট করে, অথবা নর্মাল পেশেন্টে সাইকোসিসটাকে প্রডিউস সাইকোসিস ডি নোভো ইন সাম পেশেন্ট। এখান থেকে হাইপোথিসিস মানে চিন্তা করে দেখা গেল যে ডোপামিন মে বি রেসপন্সিবল ফর দিস সাইকোসিস। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। হুইচ ড্রাগস ইনক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি এন্ড প্রডিউস সাইকোসিস অর অ্যাগ্রাভেট সিজোফ্রেনিয়া। এই ড্রাগগুলির নাম মনে রাখবে: লেভোডোপা, অ্যামফিটামিন, ব্রোমোক্রিপ্টিন, অ্যাপোমরফিন। এই দুটো হলো ডোপামিন অ্যাগনিস্ট। অ্যাপোমরফিনকে কেউ আবার অপিওয়েড অ্যানালজেসিক ভেবো না, এটা অপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে না, ডোপামিন রিসেপ্টরের উপর কাজ করে, মেইনলি D2। এই ধারণা থেকে আসলো যে ডোপামিন মে বি রেসপন্সিবল ফর সিজোফ্রেনিয়া। আরেকটা হাইপোথিসিস আছে যে দেখা যায় যে যেসব পেশেন্টের সিজোফ্রেনিয়া ছিল ওদের পোস্টমর্টম করলে দেখা যায় যে ওদের ডোপামিন রিসেপ্টরের ডেনসিটিটা বেশি থাকে। এখান থেকেও ধারণা করা হয় যে ডোপামিনের তাদের ওভার অ্যাক্টিভিটি ছিল। ডোপামিনার্জিক পাথওয়ে, এটা কিন্তু রিটেন কোশ্চেন একটা, এটা বারবার আসে, দেখবে যে চিটাগং ইউনিভার্সিটিতেই এসেছে যে ডোপামিনার্জিক পাথওয়ে গুলি লিখো এবং কোন পাথওয়ে কোন ফাংশনের সাথে রিলেটেড সেটা একটু ডেসক্রাইব করবে। ডোপামিনার্জিক পাথওয়ে কয়টা আছে? আমরা জানি যে 5টা। মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে। এটা কিসের সাথে রিলেটেড? এটা মানুষের বিহেভিয়ারের সাথে রিলেটেড। এই জন্য
মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে যদি ডোপামিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হয়, যেমন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ সিম্পটম গুলি সাধারণত এই মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বেড়ে যাওয়ার কারণে হয়। নায়াগ্রোস্ট্রাটাল পাথওয়েতে এটা ভলান্টারি মুভমেন্ট কে কোঅর্ডিনেট করে, কোঅর্ডিনেট আওয়ার ভলান্টারি মুভমেন্ট। সো নায়াগ্রোস্ট্রাটাল পাথওয়েতে যদি ডোপামিনের ডেফিসিয়েন্সি হয় অথবা এক্সেস হয়, কি হতে পারে? যখন ডোপামিনটা কমে যায় তাহলে কি হয়? মুভমেন্ট ডিসঅর্ডার গুলি যেমন পার্কিনসন্স ডিজিজ হয় when dopamine is decreased in the nigrostriatal pathway. And if there is increased dopaminergic activity in the nigrostriatal pathway, there will be extrapyramidal symptom. এটা আমরা পড়বো কি হয়, কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা মেইন অ্যাডভার্স ইফেক্ট হলো এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, ইপিএস বলে এটাকে। টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে, এখানে কি হয়? টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়েতে যে ডোপামিনটা রিলিজ হয় ওটা প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে। আমরা জানি যে প্রোল্যাকটিন একটা হরমোন যেটা রিলিজ হয়, কোত্থেকে রিলিজ হয়? হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটিউটারি নাকি পোস্টেরিয়র পিটিউটারি? প্রোল্যাকটিন কোত্থেকে রিলিজ হয় এই হরমোনটা? রোল নাম্বার কত? 58 আছো? 49। জি ম্যাম। প্রোল্যাকটিন কোত্থেকে রিলিজ হয়? ম্যাম পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটিউটারি। পোস্টেরিয়র পিটিউটারি দুইটা হরমোন, কি কি? অক্সিটোসিন আর এডিএইচ। প্রোল্যাকটিন রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। এগুলি বেসিক, এগুলি ভুলে গেলে হবে না। তাহলে টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়েতে যে ডোপামিন সেটা নরমালি প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে। তো এইখানে যদি ডোপামিনটা কমে যায়, আমরা অ্যান্টিসাইকোটিক ডি2 ব্লকার দেওয়ার কারণে যদি ডোপামিন কমে যায় তাহলে কি হবে? পেশেন্টের প্রোল্যাকটিন সিক্রেশন বেড়ে যাবে, হাইপার প্রোল্যাকটিনেমিয়া হবে। তখন ফিমেল পেশেন্টের এক ধরনের অ্যাডভার্স ইফেক্ট হবে আর মেল পেশেন্টের এক ধরনের অ্যাডভার্স ইফেক্ট হবে। ফিমেলের ক্ষেত্রে কি হবে? অ্যামেনিউরিয়া হবে, প্রোল্যাকটিন বেড়ে যাওয়ার কারণে গ্যালাক্টোরিয়া হতে পারে। ফলস পজিটিভ। হ্যাঁ, ফলস পজিটিভ প্রেগন্যান্সি হবে। আর মেল পেশেন্টের ক্ষেত্রে কি হবে? গাইনোকোমেশিয়া হবে। আর দুইটা পাথওয়ে হলো মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, it is related with our eating behavior, and inserto hypothalamic pathway. এই পাথওয়ে পাঁচটার নাম খুব ভালো করে মনে রাখবে, স্পেলিং সহ, এটা রিটেনে আসে। দেখো এটা একটা ফিগার, ডোপামিন পাথওয়েজ রিলেভেন্ট টু সিজোফ্রেনিয়া সিম্পটম। দেখা যায় যে পজিটিভ সিম্পটম গুলি হয় মেজোলিম্বিক পাথওয়েতে ডোপামিন বেড়ে গেলে, আর মেজোকর্টিক্যাল পাথওয়েতে যখন ডোপামিন বেড়ে যায় তখন নেগেটিভ সিম্পটম এন্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এখন আসো সেরোটোনিন হাইপোথিসিস। সেরোটোনিন হাইপোথিসিসে বলে যে নরমালি আমাদের যে সেরোটোনিনটা রিলিজ হয় ওটা সাধারণত হ্যালুসিনোজেন হিসেবে কাজ করে যদি বেশি বেশি রিলিজ হয়। এই ধারণাটা কিভাবে করলো? যে ইন্ডোল হ্যালুসিনোজেন্স নামে একটা এজেন্ট আছে, এলএসডি বলে, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড। এই ড্রাগগুলি অ্যাডিকশনের জন্য ব্যবহার করা হতো। দেখা যায় যে ওই যে পেশেন্টরা এগুলি ব্যবহার করতো ওদের হ্যালুসিনেশন হতো। এখান থেকে ধারণা করা হয় যে সিজোফ্রেনিয়ার যে হ্যালুসিনেশনটা ওটা সেরোটোনিনের কারণে হয়। এই জন্য আমরা ড্রাগের অ্যাপ্রোচের ক্ষেত্রে সেরোটোনিন অ্যান্টাগনিস্ট, 5-HT রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্যবহার করি। 5-HT এর আরো কিছু কাজ আছে, ইট অলসো মডুলেট দ্য রিলিজ অফ ডোপামিন, নরএপিনেফ্রিন, গ্লুটামেট, গাবা এন্ড অ্যাসিটাইলকোলিন। তার মানে 5-HT কে যদি আমি ব্লক করে দেই তাহলে ডোপামিনের রিলিজটাও কমে যাবে, আলটিমেটলি আমরা অ্যান্টিসাইকোটিক ইফেক্টটা পাবো। গ্লুটামেটের রিলিজটাও কমবে।
তোমাদের কি মনে আছে সেরোটোনিন যখন মেটাবলিজম হয় মেটাবোলাইটস এর নামটা মনে আছে? সেরোটোনিন বা ক্যাটেকোলামাইন যখন ক্যাটেকোলামাইনের মেটাবোলাইটস এর নাম কি? রোল 49 মাসুদ বলো। ক্যাটেকোলামাইন মেটাবলিজম হয়ে কোন প্রোডাক্টটা হয়? আমি অ্যাব্রিভিয়েশনটা বলে দেই, ভিএমএ। এটা ইলাবোরেট করলে কি হয়? আগের পড়া সব ভুলে গেলে হবে? ফিওক্রোমোসাইটোমা। এখানে কি হয়, আমরা যদি ইউরিনে ভিএমএ মেজার করি তাহলে কি অনেক বেড়ে যায় না? কারণ ফিওক্রোমোসাইটোমাতে ক্যাটেকোলামাইনের রিলিজ অনেক বেড়ে যায় অ্যাড্রেনাল মেডুলার টিউমারের কারণে। বলছো না কেন? সেরোটোনিনের মেটাবোলাইটস এর নাম হলো 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর ক্যাটেকোলামাইনের মেটাবোলাইটস এর নাম হলো কি? ভিএমএ। কি হয়? ভেনিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এটা মনে রাখবে, ক্যাটেকোলামাইনেরটা কিন্তু ইম্পর্টেন্ট। ভিএমএ এর ইলাবোরেশনটা অবশ্যই লাগবে, পরীক্ষায় লাগবে, রিটেনেও আসতে পারে। এই ইন্ডোল থেকে এখানে ইন্ডোল হ্যালুসিনোজেন্স বলে। 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো সেরোটোনিনের মেটাবোলাইটস, আর ক্যাটেকোলামাইনের মেটাবোলাইটস হলো ভ্যালেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এখন আসো আমরা অ্যান্টিসাইকোটিক এজেন্ট কি কি আছে এটাও রিটেন কোশ্চেনে আসে। ক্লাসিফাই অ্যান্টিসাইকোটিক। এর মধ্যে আছে, আমরা দুইটা ভাগে ভাগ করি, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কখন ডেভেলপ করার প্রয়োজন পড়ে? যখন ফার্স্ট জেনারেশনের অ্যাডভার্স ইফেক্ট খুব ওয়াইড হয়, তখনই সাধারণত সেকেন্ড জেনারেশন ড্রাগগুলি ডেভেলপ করা হয়। ফার্স্ট জেনারেশনের আরেকটা নাম হলো টিপিক্যাল অর ক্লাসিক্যাল অ্যান্টিসাইকোটিক, আর সেকেন্ড জেনারেশনের আরেকটা নাম হলো অ্যাটিপিক্যাল অর নিউয়ার অ্যান্টিসাইকোটিক্স। রিটেনে কিন্তু অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স এর নামগুলিও আসে, এনলিস্টে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। ভালো করে স্পেলিং সহ পড়বে। টিপিক্যাল এর মধ্যে কি কি আছে? ফেনোথায়াজিন ডেরাইভেটিভস এর মধ্যে আছে, চারটা নাম মনে রাখো, ক্লোরপ্রোমাজিন, থায়োরিডাজিন, পারফেনাজিন এন্ড ফ্লুফেনাজিন। সবগুলি শেষেই দেখো ই আছে, জিন আছে। ক্লোরপ্রোমাজিন, থায়োরিডাজিন, পারফেনাজিন, ফ্লুফেনাজিন। এটা হলো ফেনোথায়াজিন ডেরাইভেটিভস। এখন আসো থায়োজেনথিন ডেরাইভেটিভস এর মধ্যে কি আছে? থায়োথিক্সেন। থায়ো মিন্স সালফার, যেখানেই দেখবে থায়ো কথাটা আছে বুঝবে যে ওটার স্ট্রাকচারে একটা সালফার অ্যাটম থাকে। বিউটাইরোফেনন ডেরাইভেটিভস এর মধ্যে আছে হ্যালোপেরিডল। আগে কিন্তু সাইকোসিসে ক্লোরপ্রোমাজিন আর হ্যালোপেরিডলটাই বেশি ব্যবহার করা হতো। অ্যাটিপিক্যাল ড্রাগগুলি, নিউয়ার ড্রাগগুলি ডেভেলপমেন্টের আগে হ্যালোপেরিডল আর ক্লোরপ্রোমাজিন ছিল ড্রাগ অফ চয়েস। দেখো এখানে কিছু ফেনোথায়াজিন, এটা হলো ফেনোথায়াজিন নিউক্লিয়াস। দেখো থায়ো মিন্স সালফার, এখানে একটা সালফার অ্যাটম থাকবে। ফেনোথায়াজিন মানে সালফার অ্যাটম থাকবে। অ্যাটিপিক্যাল এজেন্টের মধ্যে কি কি আছে? ক্লোজাপিন, ওলানজেপিন, রিসপেরিডন, কোয়েটিয়াপিন, অ্যাপ্রিপ্রাজল এন্ড জিপ্রাসিডন। তোমাদের এই ড্রাগগুলি কেন অবশ্যই জানতে হবে? ধরো তোমরা অ্যান্টিসাইকোটিক প্রেসক্রাইব করলে না, তবুও তোমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ কোনো পেশেন্ট যদি এই ড্রাগগুলি খাচ্ছে, ধরো রিসপেরিডন খাচ্ছে, তোমার কাছে ওই পেশেন্টটা আসতে পারে তার অ্যাডভার্স ইফেক্ট নিয়ে, যে সে বললো না যে রিসপেরিডন খাচ্ছে, তার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, তখন তোমার ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে সে কি কি ড্রাগ খাচ্ছে। তখন তোমার বুঝতে হবে যে এটা ক্লোজাপিন বা ওলানজেপিন বা ক্লোরপ্রোমাজিন এর কারণে অ্যাডভার্স ইফেক্ট গুলি হচ্ছে। সো তুমি প্রেসক্রাইব করো আর না করো, তোমাকে জানতে হবে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে এই অ্যান্টিসাইকোটিক ড্রাগের, আর ওই অ্যাডভার্স ইফেক্টটা হলে তুমি কিভাবে ম্যানেজ করবে। এটা হলো বেসিক, এটা জানতে হবে।
অ্যাটিপিক্যাল এজেন্টের মধ্যে আরেকটা নতুন গ্রুপ আছে গ্লুটামার্জিক অ্যান্টিসাইকোটিক, কিন্তু এটা এখনো আন্ডার ট্রায়াল, এটা এখনো মানে ব্যবহার করা হয় না, জাস্ট নামটা জেনে রাখো এমসিকিউ এর জন্য। বিটোপার্টিন আর সার্কোসেরিন, এটা কি করে? গ্লাইসিনের ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। গ্লাইসিন ইজ অলসো এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। গ্লুটামেট হলো এক্সাইটেটরি, গ্লাইসিন হলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। দেখা যায় যে গ্লাইসিন ইজ রিকোয়ার্ড কোঅ্যাগনিস্ট উইথ গ্লুটামেট এট এনএমডিএ রিসেপ্টর। গ্লুটামেটের কাজ করার জন্য গ্লাইসিনটা দরকার হয়, এজন্য আমরা যদি গ্লাইসিনটাকে ব্লক করে রাখি তাহলে গ্লুটামেট কাজ করতে পারবে না। এই নাম দুটো জাস্ট জেনে রাখো, বিটোপার্টিন আর সার্কোসেরিন। এটা গ্লুটামেটকে অ্যান্টাগোনাইজ করে, কিভাবে করে? গ্লাইসিনের ট্রান্সপোর্টকে ইনহিবিট করার মাধ্যমে। ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ গুলি পড়তে হবে এমসিকিউ এর জন্য। Most of the antipsychotics are readily but incompletely absorbed. কিছু কিছু ড্রাগের দেখা যায় যে সিগনিফিক্যান্ট ফাস্ট পাস মেটাবলিজম হয়, যার কারণে ওদের বায়োঅ্যাভেলেবিলিটি ভেরিয়েবল হয়। যেমন ক্লোরপ্রোমাজিনের ফাস্ট পাস মেটাবলিজমটা খুব বেশি হয়, এজন্য তার বায়োঅ্যাভেলেবিলিটি ইজ অনলি 25 to 35%। হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, সো আমরা লং ডিউরেশন অফ অ্যাকশন পাই। Metabolized by oxidation or demethylation in the liver, excreted mainly by the kidney. Mechanism of action of antipsychotic drug. যেহেতু এতক্ষণ আমরা পড়লাম যে ডোপামিন আর সেরোটোনিনটাই সাইকোসিসের জন্য রেসপন্সিবল, তার মানে আমরা যদি এই দুইটা রিসেপ্টরকে ব্লক করে দেই, ডোপামিন কাজ করতে পারবে না, সেরোটোনিন কাজ করতে পারবে না, আমরা অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাবো। যে কোনো মেকানিজম অফ অ্যাকশন রিটেন কোশ্চেনে আসলে সুন্দর করে ফ্লো চার্ট করে আলটিমেট ইফেক্টটা দিবে। ফ্লো চার্ট কি হবে? ক্লোরপ্রোমাজিন ডোপামিন D2 রিসেপ্টরকে ব্লক করবে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে। তারপর কি হবে? পেশেন্টের পজিটিভ সিম্পটম, নেগেটিভ সিম্পটম, কগনিটিভ ইমপেয়ারমেন্ট এটা ইমপ্রুভ করবে, আমরা অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাবো। দেখো, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স অ্যাক্টস মেইনলি বাই ব্লকিং দ্য ডোপামিন D2 receptor in the mesolimbic mesocortical pathway, whereas the atypical drug exhibit greater affinity for 5-HT2 serotonin receptors. তার মানে আমরা যে ফার্স্ট জেনারেশন ড্রাগগুলি মেইনলি D2 কে ব্লক করে কাজ করে, আর নিউয়ার ড্রাগগুলি মেইনলি সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। এখানে দেখো আমি বলেছি মেইনলি, তার মানে এটা D2 কে ব্লক করার সাথে সাথে কিছুটা 5-HT কেও ব্লক করে, আদার রিসেপ্টরস এর উপরেও কাজ করে, যার কারণে আমরা ওয়াইড রেঞ্জ অফ অ্যাডভার্স ইফেক্ট পাই। আবার অ্যাটিপিক্যাল ড্রাগও ডোপামিনকেও ব্লক করবে, কিন্তু তার অ্যাফিনিটিটা বেশি থাকবে সেরোটোনিন রিসেপ্টরের উপর। টিপিক্যাল যে শুধু D2 আর অ্যাটিপিক্যাল যে শুধু 5-HT2 তা না, অন্য রিসেপ্টরের উপরও কাজ করবে, জাস্ট অ্যাফিনিটিটা বেশি থাকবে 5-HT2 এর প্রতি অ্যাটিপিক্যাল ড্রাগের। এটা ক্যাটজাং এর একটা টেবিল, বইয়ের টেবিলগুলি ভালো করে পড়বে। নতুন কোশ্চেনে যদি দেখো যে মে 2019-এ অনেকগুলি টেবিল এসেছে, সরাসরি টেবিলের হেডলাইনটা দিয়ে দেয়, তোমার ওটা লিখতে হবে। অ্যান্টিসাইকোটিক ব্যবহার করলে আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট পেতে পারি? অটোনমিক নার্ভাস সিস্টেমে কি পেতে পারি? ক্লোরপ্রোমাজিন যে ড্রাগটা, ওটা কিন্তু ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, সাথে আলফা রিসেপ্টরকে ব্লক করে, মাস্কারিনিক এম রিসেপ্টরকে ব্লক করে, হিস্টামিন রিসেপ্টরকেও ব্লক করে, এইজন্য আমরা ওয়াইড রেঞ্জ অফ অ্যাডভার্স ইফেক্ট পাই। সো যখন আলফা রিসেপ্টরকে ব্লক করবে, আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে কি কি অ্যাডভার্স ইফেক্ট পাবো? দেখো, আলফা রিসেপ্টরকে ব্লক করার কারণে আমরা পাবো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, ইম্পোটেন্সি, ইজাকুলেটরি ফেইলিওর, এটা হলো আলফা অ্যাড্রেনোরিসেপ্টর ব্লকেডের কারণে পাবো। আর মাস্কারিনিক রিসেপ্টর ব্লকেডের কারণে, এটা বারবার বলি, কিছু কথা একদম মুখস্থ রাখবে, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন,
এগুলি হবে মাসকারেনিক রিসেপ্টর ব্লকেডের কারণে। লস অফ অ্যাকোমোডেশন হবে। ড্রাই মাউথ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্স ইফেক্ট। পেশেন্ট ওষুধ খেয়েই বলবে যে তার ড্রাই মাউথ হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, সোয়ালোয়িং ডিগ্লুটেশনে অসুবিধা হচ্ছে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন ডোপামিন রিসেপ্টরকে ব্লক করবে আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট পাবো? পার্কিনসন সিনড্রোম পাবো, কারণ পার্কিনসন ডিজিজে ডোপামিন কমে যায় আর সাইকোসিসে ডোপামিন বেড়ে যায়। সাইকোসিসে যখন আমি ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করব, ডোপামিনের অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে তখন কি হবে? মুভমেন্ট ডিসঅর্ডার লাইক পার্কিনসনস ডিজিজ, ডিস্টোনিয়া, অ্যাটোনিয়া, এগুলি হবে। আরেকটা হয় টার্ডিভ ডিসকাইনেসিয়া। এটা কেন টার্ডিভ ডিসকাইনেসিয়া? মিনিং যে ফেসের মাসল বা জয়ের মাসল গুলি কি হবে? ইনভলান্টারি মুভমেন্ট হবে, আই ব্লিঙ্কিং হবে, যেটা পেশেন্ট কন্ট্রোল করতে পারবে না, রিপিটেডলি হতে থাকবে। এটাকে বলে টার্ডিভ ডিসকাইনেসিয়া। এমসিকিউতে কিন্তু মাঝে মাঝে আসে যে নেম দি ড্রাগ হুইচ প্রডিউস টার্ডিভ ডিসকাইনেসিয়া। তাহলে কি হবে? ওখানে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলির নাম আসবে, ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডন, মেইনলি ক্লাসিক্যাল যে ড্রাগগুলি ফার্স্ট জেনারেশন, ওগুলি টার্ডিভ ডিসকাইনেসিয়া করে। এন্ডোক্রাইন সিস্টেমে কি হবে? ডোপামিন রিসেপ্টর ব্লকের কারণে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া হবে। এই কারণে কি পাবো আমরা? অ্যামেনোরিয়া পাবো, গ্যালাক্টোরিয়া, ইনফার্টিলিটি, মেল পেশেন্টের ক্ষেত্রে ইম্পোটেন্সি পাবো। আদার্স এর মধ্যে আছে ওয়েট গেইন পাবো আমরা। আমরা আগেও পড়েছিলাম যে হিস্টামিন রিসেপ্টরকে ব্লকের কারণে আমাদের অ্যাপেটাইট সেন্টারটা চেঞ্জ হয়, অ্যাপেটাইট বেড়ে যায়, তখন ওয়েট গেইন হয়। এখানে দুইটা কারণে ওয়েট গেইন হবে, H1 ব্লকের কারণে আর 5-HT2 ব্লকের কারণে। এইটা কিন্তু আমরা অ্যান্টিডিপ্রেসেন্টে পড়েছিলাম যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওয়েট গেইন করে। কিভাবে করে? H1 ব্লকের কারণে। আর SSRI ও ওয়েট গেইন করে 5-HT ব্লকের কারণে, বাট লেস প্রমিনেন্ট দেন TCA। অ্যাডভার্স ইফেক্ট আসলে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দিবে। এক্সট্রা পিরামিডাল মোটর ডিস্টারবেন্স এর মধ্যে অ্যাকুট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এন্ডোক্রাইন ইফেক্ট গুলি দিবে। মেল পেশেন্টে কি হবে, ফিমেল পেশেন্টে কি হবে, মেটাবলিক ইফেক্ট কি হবে। দেখা যায় যে নিউয়ার যে অ্যান্টিসাইকোটিক ওগুলি কি হয়? ডায়াবেটিস মেলাইটাস হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, হাইপারগ্লাইসেমিয়া হয়। অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট কি হবে? সিডেশন হবে, অ্যাপেটাইট বেড়ে যাওয়ার কারণে ওয়েট গেইন হবে। অ্যান্টিমাস্কারেনিক ইফেক্ট ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন হবে। অ্যাড্রেনার্জিক ব্লকিং ইফেক্ট এর মধ্যে হবে পোস্চুরাল হাইপোটেনশন, ইজাকুলেটরি ফেইলার। অ্যাগ্রানুলোসাইটোসিস হবে। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে গ্রানুলোসাইটের নিউট্রোফিল, ইউসোনোফিল, বেজোফিলের সিনথেসিস বন্ধ হয়ে যাবে, অ্যাগ্রানুলোসাইটোসিস। কোলেস্ট্যাটিক জন্ডিস হতে পারে, এটা মেইনলি হয় ক্লোরপ্রোমাজিনে। অকুলার কমপ্লিকেশনও হয় ক্লোরপ্রোমাজিনের। কর্নিয়াতে ডিপোজিট হয় ক্লোরপ্রোমাজিনটা, যার কারণে ভিশন চেঞ্জ হয়ে যায়, ইয়েলো ভিশন হয় একটা। কার্ডিয়াক টক্সিসিটি হবে। নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোম, এটা মাঝে মাঝে শর্ট নোটে আসে। নিউরোলেপটিক মানে হলো যেসব ড্রাগ সিএনএস কে মানে সিডেট করে রাখে, অ্যাক্টিভিটিটাকে কমিয়ে রাখে। বিহেভিয়ারাল ইফেক্ট হবে। ক্লোরপ্রোমাজিন ইজ দ্য প্রোটোটিপিক্যাল ড্রাগ। প্রোটোটিপিক্যাল ড্রাগ মানে কি? যে ড্রাগটা প্রথম আবিষ্কার হয়েছে, প্রথম ব্যবহার করা হয়েছে, ফার্স্ট ডিসকভার্ড এন্ড ইউজড drug is chlorpromazine. It is cost effective but least potent and has wide range of adverse effect. এটা মানে চিপ কিন্তু পটেন্সিটা কম আর অ্যাডভার্স ইফেক্ট বেশি হয়, কারণ এটা একসাথে অনেকগুলি রিসেপ্টরকে ব্লক করে। এই ক্লোরপ্রোমাজিনের অ্যাডভার্স ইফেক্ট কিন্তু ভাইবাতে কমনলি আস্ক করা হয়, এটা মনে রাখবে। অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লোরপ্রোমাজিন,
রিসিপ্টর ভাগ করে করে বলবে যে আমরা থেরাপিউটিক ইফেক্ট পাবো ডোপামিন রিসিপ্টরকে ব্লক করার কারণে, আর অ্যাডভার্স ইফেক্ট পাবো আলফা, এম, H1 এই রিসিপ্টর গুলিকে ব্লক করার কারণে। Fast metabolism is high, so bioavailability is only 25 to 35%. আরেকটা কোশ্চেন আসে যে ইন্ডিকেশন অফ ক্লোরপ্রোমাজিন আদার দেন অ্যান্টিসাইকোটিক ইউজ, এটা সাইকোসিস ছাড়াও আদার্স কিছু ইন্ডিকেশন আছে, আমরা পরে পড়বো। যেমন এটা অ্যান্টিইমেটিক হিসেবে ব্যবহার করা হয়। কেন অ্যান্টিইমেটিক হিসেবে ব্যবহার করা হয়? আমরা দেখেছিলাম যে ডোপামিন বেড়ে গেলে ইমেসিস হয়, যেহেতু এটা একটা ডোপামিনকে ব্লক করে রাখে, সো ইট ইজ ইউজড অ্যাজ এ অ্যান্টিইমেটিক। আমরা আরো জানি না যে ডমপেরিডনও তো ডোপামিনকে ব্লক করে, এজন্য ডমপেরিডনও একটা অ্যান্টিইমেটিক ড্রাগ। হ্যালোপেরিডল is potent than chlorpromazine and it has improved bioavailability 65%, less sedative than chlorpromazine, but এটার adverse effect হলো it produce severe extrapyramidal symptom। এক্সট্রাপিরামিডাল সিম্পটমটা কেন হবে? ডোপামিন কমে যাবে, যার কারণে অ্যাসিটাইলকোলিন বেড়ে যাবে। আমরা পড়েছিলাম যে ডোপামিন আর অ্যাসিটাইলকোলিন এই দুটো ইন্টার রিলেটেড, মানে ডোপামিনটা অ্যাসিটাইলকোলিনকে সাপ্রেস করে রাখে, মানে বেশি রিলিজ বা এক্সেস রিলিজটাকে সাপ্রেস করে রাখে। তো আমি যদি ডোপামিনটাই কমিয়ে দেই তখন কি হয়? অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটা। ক্লোজাপিন এটা হলো নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগ। দেখা যায় যে ওল্ডার যেগুলি ফার্স্ট জেনারেশন ওগুলি পজিটিভ সিম্পটমকে বেশি ইমপ্রুভ করবে, কিন্তু নিউয়ার যে ড্রাগগুলি দে আর ইফেক্টিভ এগেইনস্ট নেগেটিভ সিম্পটম। নিউয়ার ড্রাগের মধ্যে প্রোটোটিপিক্যাল ড্রাগ হলো ক্লোজাপিন। মোর ইফেক্টিভ টু ট্রিট রেজিস্ট্যান্স পেশেন্টস, রিডিউস দ্য রিস্ক অফ সুইসাইড। এটার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মেইনলি হয় অ্যাগ্রানুলোসাইটোসিস, ওয়েট গেইন, হাইপারলিপিডেমিয়া, ইনক্রিজ চান্স অফ ডায়াবেটিস মেলাইটাস। এই দুইটা হলো মেটাবলিক ইফেক্ট। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওলানজেপিনটাও it also effective against negative as well as positive symptom। এখানে ওয়েট গেইন হবে, মেটাবলিক ইফেক্ট হবে, মানে হাইপারলিপিডেমিয়া এন্ড হাইপারগ্লাইসেমিয়া। একটা আইডিয়াল অ্যান্টিসাইকোটিক ড্রাগ কেমন হতে হবে? ওয়েল টলারেটেড হতে হবে, কারণ পেশেন্টকে এটা লং টাইম খেতে হবে। ইজি টু ইউজ, মানে ডোজটা সুইচিংটা ইজি হতে হবে। should not produce extrapyramidal symptom or tardive dyskinesia। Must improve both positive, negative and cognitive symptoms, improve quality of life and social functioning, improve cognitive function and prevent cognitive deterioration। একটা আইডিয়াল অ্যান্টিসাইকোটিক ড্রাগের এই বৈশিষ্ট্যগুলি, এই ক্যারেক্টারিস্টিকগুলি অবশ্যই থাকতে হবে। দেখো এটা ক্যাটজাং এর টেবিল 29(3)। এখানে ড্রাগগুলির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি আছে, এটা একবার একটু রিডিং করবে এমসিকিউ এর জন্য। দেখো ক্লোরপ্রোমাজিন, যেগুলি কমনলি ইউজ হয় ওগুলি একটু দেখবে। ক্লোরপ্রোমাজিন ইনএক্সপেন্সিভ বাট প্রডিউস মেনি অ্যাডভার্স ইফেক্ট, স্পেশালি অটোনমিক অ্যাডভার্স ইফেক্ট। হ্যালোপেরিডল এটা সিভিয়ার এক্সট্রাপিরামিডাল সিম্পটম করবে। ক্লোজাপিনটা এটার অ্যাডভান্টেজ হলো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স পেশেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়াল, আর এক্সট্রাপিরামিডাল ইফেক্টও কম করে, কিন্তু ওর অ্যাডভার্স ইফেক্ট হলো অ্যাগ্রানুলোসাইটোসিস করে। ওলানজেপিন reduce both negative and positive symptom, adverse disadvantage হলো ওয়েট গেইন করবে। কোয়েটিয়াপিন দেখবে এখন কোন পেশেন্ট নিয়ে আসতে পারে তোমার কাছে, কোয়েটিয়াপিন কিন্তু এখন ব্যবহার করা হয়। এমসিকিউ এর জন্য এই চার্টটা জাস্ট একবার দেখবে যে প্যারেন্টারাল ফর্ম কোনটা আছে, থায়োথিক্সেন, হ্যালোপেরিডল।
রিটেন ভাইবা দুইটার জন্যই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো অ্যাডভান্টেজেস অফ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ওভার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স or comparison between typical and atypical antipsychotics. এটা রিটেনেও আসে ভাইবাতেও জিজ্ঞেস করে, এটা ভালো করে পড়বে। Classical drugs are least potent but cost effective than atypical drug. মানে ক্লাসিক্যাল ড্রাগ গুলি পটেন্সি কম কিন্তু ওটা ইনএক্সপেন্সিভ দেন অ্যাটিপিক্যাল ড্রাগ। অ্যাটিপিক্যাল ড্রাগস হ্যাভ ইমপ্রুভড ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ, মানে ফাস্ট মেটাবলিজম কম হবে, বায়োঅ্যাভেলেবিলিটি টিপিক্যালের চেয়ে বেশি হবে। Atypical drugs are effective in treatment resistance patient. It is important. Treatment resistance patient. যে একটা পেশেন্টকে ড্রাগ দিচ্ছ কিন্তু তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ওই পেশেন্টের ক্ষেত্রে তুমি অ্যাটিপিক্যাল ড্রাগ দিয়ে শুরু করতে পারো। But chance of relapse after discontinuation is usually rapid and severe. ক্লোজেপিনটা কি করবে? ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স পেশেন্টের ক্ষেত্রে ভালো কাজ করবে, কিন্তু তুমি যদি ড্রাগটা বন্ধ করে দাও রিল্যাপসটা খুব দ্রুত হবে। Classical drugs mainly acts on dopamine D2 receptor. Atypical drug mainly acts on 5-HT receptor but also block dopamine receptor. Extrapyramidal side effect and hyperprolactinemia is more prominent in classical drug. But in atypical drug, there is lesser incidence of extrapyramidal symptom and hyperprolactinemia due to weak blockade of dopamine receptor. Classical drugs are effective against positive symptom. Atypical drugs are effective against both positive and negative symptom. আর এটা রিফ্র্যাক্টরি পেশেন্ট অথবা রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স পেশেন্টের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল ড্রাগ ক্যান্সারটা খুব ভালো করে পড়বে। আর মেইনলি দেখা যায় যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক গুলিতে নিউরোলজিক্যাল সাইড এফেক্টটা বেশি হয়, কিন্তু সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক্স এর ক্ষেত্রে মেটাবলিক সাইড ইফেক্ট বেশি হয়, মানে ওয়েট গেইন হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, হাইপারলিপিডেমিয়া মানে ডিসলিপিডেমিয়া হবে সেকেন্ড জেনারেশন অ্যাটিপিক্যাল এর ক্ষেত্রে। আর ফার্স্ট জেনারেশনে সাধারণত মুভমেন্ট ডিসঅর্ডার গুলি হবে, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এক্সট্রাপিরামিডাল সিনড্রোম। Now the non-psychiatric indications of antipsychotic drug. আমরা এটা ডিপ্রেশনে দিতে পারি, সিভিয়ার অ্যাংজাইটি, অ্যান্টিমেটিক হিসেবে দিতে পারি, ইন্ট্রাক্টেবল হিককাপ। হিককাপ মানে কি? ইন্ট্রাক্টেবল হিককাপে দেখা যায় যে হ্যালোপেরিডলটা ব্যবহার করা হয়, নিউরোলেপ্ট অ্যানাস্থেসিয়াতে দেই। একটা পেশেন্টের ধরো ক্লোরপ্রোমাজিন বা কোনো ড্রাগ দেওয়ার কারণে সিভিয়ার এক্সট্রাপিরামিডাল সিমটম হলো, এই সিমটমটাকে কন্ট্রোল করার জন্য বা ধরো পেশেন্ট অ্যাটিপিক্যাল ড্রাগ অ্যাফোর্ড করতে পারছে না, তুমি তাকে ক্লাসিক্যাল ড্রাগই দিবে, তখন তোমার এই ইপিএস টা প্রিভেন্ট করার জন্য তুমি সাথে আরেকটা কি ড্রাগ দিতে পারো বলো তো? এক্সট্রাপিরামিডাল সিমটম কেন হয় একটু আগে বলেছি যে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে। তো পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে না পারে নিউয়ার ড্রাগগুলি, তুমি তাকে ক্লাসিক্যাল ড্রাগের সাথে একটা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ যদি দিয়ে দাও তাহলে কি হবে, তার এই এক্সট্রাপিরামিডাল সিমটমটা কম হবে। এটা মাঝে মাঝে ভাইবাতে জিজ্ঞেস করে যে হাউ ক্যান ইউ কন্ট্রোল অর প্রিভেন্ট দি এক্সট্রাপিরামিডাল সিমটম। Frequently asked question in Viva. Example and indication of antipsychotic drugs. Indication and adverse effect of chlorpromazine. Indication কিন্তু সাইকোসিসও হবে আবার অ্যান্টিএমেটিক হিসেবেও ব্যবহার করা হয়, হিককাপেও দেওয়া যায়, অ্যাংজাইটিতে দেওয়া যায়। আদার ইন্ডিকেশন গুলি মনে রেখো। আর মোস্ট ইম্পর্টেন্ট ইজ অ্যাডভান্টেজেস অফ সেকেন্ড জেনারেশন ওভার ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। নেম সাম অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এটা কিন্তু রিটেনেও আসে বারবার। নেক্সট ক্লাসে আমি অ্যান্টি ইপিলেপটিক পড়াবো, তোমরা একটু পড়ে আসবে তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যান্টি ইপিলেপটিক
নেক্সট ক্লাস হবে সানডেতে 11টার সময়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।